প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং যে যেখানেই আছো নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি মর্জিনা আক্তার মুনমুন, প্রভাষক বাংলা, ফেনী সরকারি কলেজ। উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্রের বাংলা বানানের নিয়মের উপর এটা তোমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি বাংলা বানানের প্রয়োজনীয়তা এবং তৎসম শব্দের কিছু নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অতৎসম শব্দের ক্ষেত্রে বাংলা বানানের নিয়মগুলো দেখব এবং হ্রস্ব ইকারের ক্ষেত্রেও আমরা নিয়মগুলো দেখব। আজকের আলোচনার শুরুতে আমরা প্রথমে যেটা দেখব সেটা অতৎসম শব্দের নিয়মাবলী। তোমরা প্রথম নিয়মটি খেয়াল করো, হ্রস্ব ই দীর্ঘ ই বা রস্যা উ দীর্ঘা উ সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দে কেবল হ্রস্ব ই, রস্যা উ এবং তার কাটচিহ্ন ব্যবহার হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যখন তৎসম শব্দের নিয়ম পড়েছি ওখানে কিন্তু এ ধরনের একটা নিয়ম আমরা দেখতে পেয়েছি, কিন্তু ওখানে কি ছিল? তৎসম শব্দের ক্ষেত্রে আমরা যেটা দেখব বানানের ক্ষেত্রে, ওখানে হ্রস্ব ইকারও আমরা প্রয়োজন অনুসারে বসাতে পারবো, আবার দীর্ঘ ইকারও ব্যবহার করা হবে। কিন্তু আমরা অতৎসম শব্দের ক্ষেত্রে কি দেখব? এখানে হ্রস্ব ই এবং রস্যা উ, দীর্ঘ ই এবং দীর্ঘা উ আমরা ব্যবহারটা দেখতে পাবো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি সকল অতৎসম শব্দের ক্ষেত্রে আমরা হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকারটা ব্যবহার করব। এরপরে উদাহরণগুলো একটু খেয়াল করো। আরবি, তারপর দাদি, পাখি, গাড়ি, সরকারি, জমিদারি, হাতি সবগুলোর ক্ষেত্রে কি হ্রস্ব ইকারটাই ব্যবহার করা হচ্ছে। আমরা যেখানে অনেক সময় ভুল করে সরকারি ক্ষেত্রে আমরা হ্রস্ব ইকার হবে না দীর্ঘ ইকার হবে, আমরা অনেক সময় এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি। তো এই কারণেই আমরা যেখানে দেখব যে এটা হ্রস্ব ইকার, তখন আমরা বুঝবো যে এটা অতৎসম শব্দ। এরপরে দ্বিতীয় নিয়মটা খেয়াল করো, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ও যোজক পদরূপে কি শব্দটি দীর্ঘ ইকার দিয়ে লেখা হবে। আমরা কি শব্দটা হ্রস্ব ইকার দিয়েও লেখা হয়, দীর্ঘ ইকার দিয়েও লেখা হয়, কিন্তু কখন দীর্ঘ ইকার হবে, কখন হ্রস্ব ইকার হবে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি তোমরা সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ও যোজক এই পদগুলোর ক্ষেত্রে কিটা যদি মনে রাখতে না পারো, সেক্ষেত্রে আমি একটা তোমাদের মনে রাখার জন্য সহজ নিয়ম বলছি। কিটা যখন দীর্ঘ ইকার দিয়ে লেখা হবে, এক্ষেত্রে তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, সেটা যখন কি দিয়ে কিছু জানতে চাওয়া হবে কিংবা প্রশ্ন করা হবে, তখন আমরা যখন উত্তরটা সুনির্দিষ্ট হবে না বা আমরা উত্তরটা যখন অনির্দিষ্ট হবে বা অনেক প্রশ্নের অনেকগুলো উত্তর সেক্ষেত্রে আমরা কি দিয়ে দীর্ঘ ইকার দিয়ে লিখব। সহজ কথা আমরা যদি উত্তরটা যদি হ্যাঁ অথবা না দিয়ে পাই, সেক্ষেত্রে আমরা হ্রস্ব ইকার দিয়ে লিখব। আর যদি না পাই, তোমরা এখানে উদাহরণগুলো খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। প্রথম উদাহরণটা কি দেওয়া আছে, এটা কি বই, হ্যাঁ, যেটা একটা সর্বনামের উদাহরণ দেওয়া হচ্ছে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এটা কি বই, হ্যাঁ, বইটা কি, অনেক রকমের বই হতে পারে, সেটা ধরো তোমার পাঠ্য বই বা পাঠ্য বইয়ের মধ্যে হয়তো ধরো তোমার বাংলা বই হতে পারে কিংবা ইংরেজি বই হতে পারে কিংবা কি গল্পের বই হতে পারে, ছোটদের বই হতে পারে। অনেক রকমের আমরা উত্তর পাচ্ছি, এক কথায় আমরা উত্তরটা দিতে পারছি না। এক কথায় আমরা হ্যাঁ অথবা না, ইয়েস অর নো, কোনো আমরা উত্তর পাচ্ছি না। অনেকগুলো আমরা উত্তর পাচ্ছি যেটা কি সুনির্দিষ্ট নয়। এক্ষেত্রে তাহলে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করব। তারপরে উদাহরণটা খেয়াল করো, কি আনন্দ,
আনন্দটা কি অনেক রকমের হতে পারে, আবার একজনের কাছে আনন্দটার রূপভেদ হচ্ছে এক এক রকম। তো এই জন্য এটা হচ্ছে বিশেষণের উদাহরণ। তো এখানেও আমরা কি লিখব, কিটা দীর্ঘ ইকার দিয়ে লিখব। ঠিক কি করে যাব, হ্যাঁ তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি করে যাবে, তুমি কিভাবে, অনেকভাবে যেতে পারো। তো সেক্ষেত্রে হচ্ছে কি তুমি গাড়িতে যেতে পারো, হেঁটে যেতে পারো, অনেকভাবে যাওয়া যায়। উত্তরটা হচ্ছে অনির্দিষ্ট। তারপর হচ্ছে কি পড়ো, তুমি অনেক কিছুই পড়তে পারো। তো এটা হচ্ছে, এটার উত্তরটা আমরা সুনির্দিষ্টভাবে পাচ্ছি না, এক্ষেত্রে হচ্ছে আমরা দীর্ঘ ইকারটাই লিখব। এই পরের নিয়মটা খেয়াল করো, যেসব প্রশ্নবোধক বাক্যের উত্তর হ্যাঁ বা না হবে সেই সব বাক্যে ব্যবহৃত কি হ্রস্ব ইকার দিয়ে লেখা হবে। তার মানে হচ্ছে এতক্ষণ যেটা বলছিলাম কি দীর্ঘ ইকার, এবার হচ্ছে যে যদি কি প্রশ্নবোধক বাক্যের উত্তরটা যদি আমরা হ্যাঁ অথবা না পাই, অন্য কিছু না, আমরা যদি বলে হচ্ছে যে উত্তরটা যদি হ্যাঁ অথবা না, সেক্ষেত্রে হচ্ছে আমরা হ্রস্ব ইকার দিয়ে লিখব। তো যেমন উদাহরণটা খেয়াল করো, তুমি কি যাবে, হ্যাঁ সেক্ষেত্রে তুমি কি বলবে, হ্যাঁ বলবে হ্যাঁ যাব, বা হচ্ছে যাব না, ইয়েস অর নো যে কোনো একটা উত্তর দিবে। তুমি কিন্তু বলতে পারবে যে আমি এভাবে যাব কিংবা ওইভাবে যাব। এরপরে দেখো সে কি গিয়েছিল, এখানেও কি তুমি হ্যাঁ অথবা না বলবে। এইরূপ ক্ষেত্রে যেখানে হচ্ছে উত্তরটা হ্যাঁ অথবা না হবে সেক্ষেত্রে হচ্ছে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব। অন্যদিকে হচ্ছে যেখানে আমরা উত্তরটা কি হচ্ছে সুনির্দিষ্ট নয়, আমরা অনেকগুলো উত্তর পাচ্ছি, সেক্ষেত্রে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করব। এরপরে নিয়মটাই খেয়াল করো, বিদেশি শব্দের ক্ষেত্র অনুযায়ী এ বা জফলা আকার ব্যবহৃত হবে। আমরা বিদেশি শব্দের ক্ষেত্রে এ ধরনের নিয়মটা দেখতে পাবো। যেমন এখানে নিয়মগুলো খেয়াল করা হচ্ছে, অ্যাকাউন্ট, এরপর হচ্ছে অ্যান্ড, ক্যাসেট, ম্যানেজার, এরপরে ব্যাংক, সবগুলোতে কি দেওয়া আছে, যেমন অ্যাকাউন্টে হচ্ছে স্বরেও জফলাটা এখানে সরাসরি দেওয়া, আবার অ্যান্ডের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যাসেটে কি স্বরেওটা নেই, শুধু জফলা আকার। তো নিয়মে কিন্তু দুটাই বলা হচ্ছে, স্বরেও জফলা আকার অথবা শুধু জফলা আকার, যে কোনোটাই ব্যবহার হতে পারে, আমরা লিখতে পারি। সেক্ষেত্রে শব্দটা কি হবে, বিদেশি শব্দ। যেহেতু আমরা আজকে আলোচনা করছি কি নিয়ে, আজকে আমরা পড়ছি হচ্ছে অতৎসম শব্দের নিয়ম। এরপরে খেয়াল করো পরের নিয়মটা তোমরা একটু দেখো, হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে। আমরা এর আগে হচ্ছে বাংলা উচ্চারণের উপর তোমাদের যখন ক্লাস নিয়েছিলাম তখন বারবার বলেছি যে ওখানে উচ্চারণের বেলায় আমাদেরকে হসন্ত বা হলন্ত বা হর্ষ চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে আমাদের মানে হর্ষ চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং উচ্চারণের ক্ষেত্রে এটা অবশ্যই ব্যবহার করতে হবে। কিন্তু যখন আমরা বানানটা লিখব সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেখানে হর্ষ চিহ্নটা না বসালে সমস্যার সৃষ্টি হবে, শুধু ওই ক্ষেত্রে হর্ষ চিহ্নটা বসানোর কথা বলা হচ্ছে, অন্যথায় বসানোর কোনো দরকার নেই। উদাহরণগুলো দেখো, যেমন চট, চেক, টক, ডিশ, আরও আছে। তো আমরা এখানে আমরা যদি হসন্ত না ব্যবহার করি, যেমন চেক, চট, মানে শব্দের প্রত্যেকটা এখানে কি দুটা বর্ণের শেষে যদি আমরা হর্ষ চিহ্ন ব্যবহার না করি, আমরা কিন্তু এ শব্দগুলোর সাথে পরিচিত, আমরা এগুলো ভুল উচ্চারণ করব না। আমরা টককে কখনো টক বলবো না, কারণ এটা আমরা সবাই জানি বা আমরা এই শব্দগুলোর সাথে খুবই পরিচিত। কিংবা হচ্ছে ডিশ বা চেকের ক্ষেত্রে বলি না কেন, কিন্তু যদি অর্থ বিভ্রান্তি বা ভুল উচ্চারণের আশঙ্কা থাকে তাহলে হচ্ছে হর্ষ চিহ্ন ব্যবহার করা যেতে পারে। যদি কোথাও যে একটা শব্দ যেটা হচ্ছে যদি হর্ষ চিহ্ন না বসায় তাহলে যদি অর্থটা ভিন্ন হয়ে যেতে পারে বা উচ্চারণটা যদি ভুল হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে বলা হচ্ছে যে তাহলে কিন্তু আমাদের হর্ষ চিহ্নটা ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখো বাহ, উ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে হর্ষ চিহ্ন ব্যবহারের কথা বলা হচ্ছে। এরপরে নিয়মটা তোমরা খেয়াল করো, ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করা হবে।
মোট কথা হচ্ছে বানানের নিয়মের ক্ষেত্রে যে আমাদেরকে যত সহজভাবে আমরা লিখতে পারি নিয়মগুলো কিন্তু ওইভাবে করা হচ্ছে, যেখানে হচ্ছে যদি লিখতে গেলে যদি ভুল হয় বা সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে হয়তো উল্লেখ করে বলা হচ্ছে এক্ষেত্রে এভাবে লিখতে হবে। ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করা হবে। উদাহরণ দেখো, যেমন হচ্ছে দুজন বলে ইত্যাদি। আগে যখন লেখা হতো তখন কিন্তু ঊর্ধ্বকমাটা খুবই ব্যবহার ছিল, এবং যেমন এখানে দু এরপর একটা ঊর্ধ্বকমা ছিল, তারপর জন ছিল, যদি শব্দটা একসাথে ছিল। এখন বলা হচ্ছে যেহেতু এখানে ঊর্ধ্বকমা যদি উঠিয়ে ফেলা হয় বা এখানে যদি আমরা নাই লিখি তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থের কোনো পার্থক্য হচ্ছে না। তো শুধু শুধু কেন আমরা সেটা লিখতে যাব, মানে যেটা আমাদের জন্য সহজ সেই নিয়মটাই করা হচ্ছে। তাহলে এখানে কোনো ঊর্ধ্বকমা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। দুজন কিংবা বলে। এরপরে আজকে আমরা যে নিয়মগুলো দেখব সেটা হচ্ছে হ্রস্ব ইকার ব্যবহারের নিয়ম। তোমরা এরপরে যে নিয়মগুলো দেখবে তোমাদের উচ্চারণের ক্ষেত্রে বাংলা উচ্চারণের নিয়মের ক্ষেত্রে আমি একটি কথা বলেছি যে অনেকগুলো নিয়ম তোমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখবে যে আসছে। তো সেক্ষেত্রে তোমরা নিজেদের সুবিধার জন্য মনে রাখার ক্ষেত্রে তোমাদের মতো করে তোমরা যখন পড়বে তখন দেখবে যে একটা নিয়ম কয়েক জায়গায় তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা পড়ার সময় একটু যদি মিলিয়ে পড়ো বা নিজেদের সুবিধা মতো তোমরা যদি চার্ট করে রাখতে পারো তাহলে তোমাদের পড়াটা কমে যাবে, মনে রাখাটাও অনেক সহজ হবে। তো বাংলা বানানের হ্রস্ব ইকার ব্যবহারের নিয়মের প্রথম নিয়মটি খেয়াল করো। বাংলা ক্রিয়াবাচক শব্দে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়। ক্রিয়াবাচক শব্দ আমরা সবাই জানি যে কোনো কিছু কাজ করাকে ক্রিয়া বলে। তো যেমন হচ্ছে লিখি, মারি, সবগুলো কি ক্রিয়াবাচক শব্দ। এখানে কিন্তু কোনো দীর্ঘ ইকার দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আর আরেকটা বিষয়, যেখানে দীর্ঘ ইকার দেখবে তোমরা বুঝবে যে এটা অবশ্যই তৎসম শব্দ। অতৎসম শব্দের ক্ষেত্রে কখনোই দীর্ঘ ইকার ব্যবহার হবে না। যেমন লিখি, মারি, করি, যাচ্ছি, শিখি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি হ্রস্ব ইকার ব্যবহৃত হয়েছে। তারপরের নিয়মটা আসি আমরা, সেটা হচ্ছে জাতি ও ভাষার নামের শেষে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়। কোনো জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি তাহলে হ্রস্ব ইকার দিয়ে লিখব। যেমন হচ্ছে বাঙালি, আগে অনেকে লেখার সময় বা এখনও অনেকে হয়তো ভুল করি যে বাঙালি লিখতে আমরা কি হ্রস্ব ইকার হবে নাকি দীর্ঘ ইকার হবে, এবং অনেকে ভুলক্রমে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করে ফেলি। এবার থেকে তোমরা আর এই ভুলটা করবে না। বাঙালি ক্ষেত্রে আমরা কি লিখব, অবশ্যই হ্রস্ব ইকার দিয়ে লিখব। ঠিক যেহেতু এটা কি একটা জাতির নাম, একই রূপ হচ্ছে নেপালি কিংবা ইংরেজি আমরা ইংরেজিতে লিখতে এখনও আমাদের যখন আমরা লিখি বিষয় ইংরেজি, ওই ক্ষেত্রে এখনও আমরা এই ভুলটা করে রাখি, আমরা দীর্ঘ ইকার দিয়ে অনেকেই লিখে ফেলি। কিংবা হচ্ছে ইরানি, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এখানে হ্রস্ব ইকার ব্যবহার হবে। আর যেখানে হ্রস্ব ইকার তাহলে আমরা বুঝতে পারছি সেটা তৎসম শব্দ নয়। আলি প্রত্যয় যুক্ত হলে হ্রস্ব ইকার হবে। আলি প্রত্যয় তোমরা জানো, এর আগেও বলেছি বা তোমরা নিজেরাও পড়েছ যে প্রত্যয় হচ্ছে কোনো শব্দের শেষে বসে, কোনো শব্দের শেষে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়। তোমরা যখন প্রকৃতি প্রত্যয় পড়বে তখন এই বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবে। তার মানে বলা হচ্ছে যদি কোনো বর্ণের শব্দের শেষে আমরা হ্রস্ব ইকার মানে আলি প্রত্যয় পাই, সেক্ষেত্রে আমরা দীর্ঘ ইকার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ওখানে কি করব, সবসময় হ্রস্ব ইকার লিখব। যেমন হচ্ছে বর্ণালী, সোনালী, রূপালী, খেয়ালি, সবগুলোর পিছনে আমরা আলি প্রত্যয়টা পাচ্ছি। তো সুতরাং যেহেতু এখানে আলি প্রত্যয় আমরা দেখতে পাচ্ছি তাই সবগুলোতে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব। সংখ্যাবাচক শব্দে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়। সংখ্যাবাচক শব্দে তোমরা জানো, সংখ্যাবাচক শব্দ তো তোমরা জানো, সেটা হচ্ছে যেমন 30, 40, 80, কোটি, এক্ষেত্রে কিন্তু আমরা কখনোই দীর্ঘ ইকার ব্যবহার করব না। বিশেষণবাচক অতৎসম শব্দের শেষে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়।
হ্যাঁ, যদি শব্দটা বিশেষণ এবং যদি অতৎসম শব্দ হয়, এটা আগেও বলেছি যে অতৎসম শব্দের ক্ষেত্রে আমরা সব সময় হ্রস্ব ইকার ব্যবহার করব। যেমন হচ্ছে মেহনতি, রেশমি, গোলাপি। গোলাপিটা অনেকেই আমরা এখন হয়তো লেখা হয় না, আগে এটা কি দীর্ঘ ইকার দিয়ে লেখা হতো। তো যেহেতু আমাদের নিয়মে আছে এবং আমাদের নিয়মগুলো হচ্ছে আমাদের সহজে যাতে আমরা লিখতে পারি, বুঝতে পারি, এই জন্য করা। তাই এখানে কি আমাদের দীর্ঘ ইকার কখনো আমরা লিখব না। তারপরে নিয়মটা খেয়াল করো, অতৎসম শব্দে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়। এই নিয়মটা আমরা আগে নিয়ে কথা বলেছি, যেমন নানি, চাচি, দিদি, কাকি, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা অবশ্যই হ্রস্ব ইকার ব্যবহার করব। তারপরে নিয়মটা খেয়াল করো, তা প্রত্যয় যুক্ত হলে পদের শেষে হ্রস্ব ইকার ব্যবহৃত হয়। প্রত্যয়টা তোমরা উচ্চারণের ক্ষেত্রে এই প্রত্যয়ের সাথে বারবার তোমরা পরিচিত হয়েছে, অনেক নিয়মের ক্ষেত্রে এসেছে। আমরা বানানের ক্ষেত্রেও এটা দেখব যে বারবার প্রত্যয়ের কথা আসছে। তার মানে হচ্ছে তা প্রত্যয় যুক্ত হলে, তা প্রত্যয় মানে কোনো শব্দের শেষে যদি তাটা যুক্ত হয় সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, সেটা হ্রস্ব ইকার হয়ে যাচ্ছে। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবে। যেমন হচ্ছে সহযোগী। সহযোগীর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সহযোগীর পরে আমরা গয়ের সাথে দীর্ঘ ইকার পাচ্ছি, কারণ এটা হচ্ছে একটা তৎসম বা সংস্কৃত শব্দ। কিন্তু যখন তার সাথে তা যুক্ত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আর গ দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকারে রূপান্তর হয়ে যাচ্ছে। কেন? এখানে তা প্রত্যয় থাকার কারণে। তো সহযোগী যোগ তা, সেটা হয়ে যাচ্ছে সহযোগিতা। প্রতিযোগী যোগ তা, এখানেও প্রতিযোগী ক্ষেত্রে আমরা দীর্ঘ ইকার পাচ্ছি, কিন্তু যখন সেটা তা যুক্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে হ্রস্ব ইকারে রূপান্তর হবে। ঠিক একই রূপ হচ্ছে উপকারী যোগ তা, উপকারিতা, আগের নিয়মগুলোর মতোই। এরপরে দেখো, সমাসবদ্ধ পদের ক্ষেত্রে পূর্বপদের শেষে দীর্ঘ ইকার স্থলে হ্রস্ব ইকার হয়। আমরা যেহেতু সবগুলো হ্রস্ব ইকারের নিয়ম পড়ছি, তাই যে ক্ষেত্রে দীর্ঘ ইকার থাকলেও সেটা হ্রস্ব ইকার হচ্ছে বা কোথায় হ্রস্ব ইকার হবে সেই নিয়মগুলাই এখানে জানতে পারছি। সেটা হচ্ছে মন্ত্রিসভা। মন্ত্রী একটা শব্দ, সভা, দুটো মিলে সমাসবদ্ধ হয়ে একটা শব্দে রূপান্তর হয়েছে, যেটা হচ্ছে মন্ত্রী সভা। আমরা যদি আলাদা করে মন্ত্রী লিখতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা হ্রস্ব ইকার দিয়ে লিখলে ভুল হবে, আমরা দীর্ঘ ইকার দিয়ে লিখি। কিন্তু যখন তার সাথে সভাটা যুক্ত হচ্ছে সেক্ষেত্রে আমরা কি হচ্ছে দীর্ঘ ইকার ব্যবহার করছি না, আমরা লিখছি বানানের ক্ষেত্রে হ্রস্ব ইকার। ঠিক একই রূপ হচ্ছে প্রাণী বিদ্যা। যদি আলাদা করে প্রাণীর কথা বলি সেক্ষেত্রে আমরা দীর্ঘ ইকার লিখি, কিন্তু যখন তার সাথে বিদ্যা এসে যোগ হয়, প্রাণীবিদ্যা একটা নতুন শব্দ হয়, সেক্ষেত্রে আর আমরা দীর্ঘ ইকারটা ব্যবহার করব না। নি প্রত্যয় যুক্ত হলে পদের শেষে দীর্ঘ ইকার স্থলে হ্রস্ব ইকার হয়। আবারও প্রত্যয়ের কথা আসছে, যদি কোনো শব্দের শেষে যদি নি প্রত্যয় যুক্ত হয়, এর আগে আমরা দেখেছি তা প্রত্যয়ের ক্ষেত্রে, এবার আমরা দেখছি হচ্ছে নি প্রত্যয়ের ক্ষেত্রে যদি কোনো শব্দের শেষে বা পদের শেষে নি প্রত্যয়টা যুক্ত হয় সেক্ষেত্রে আমরা উচ্চারণটা কি পাচ্ছি, হ্রস্ব ইকার না হয়ে সেক্ষেত্রে উচ্চারণটা দীর্ঘ ইকার হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে দুঃখী যোগ নি, তখন হয়ে যাচ্ছে দুঃখিনী। এখানে একটা বিষয় খেয়াল করবে, এখানে দুঃখীর সাথেও দীর্ঘ ইকার এবং হচ্ছে দুঃখিনী, এবং নিটাও কিন্তু দীর্ঘ ইকার, মানে দুটো দীর্ঘ ইকার আছে, কিন্তু যখন আমরা এটা নি প্রত্যয়যুক্ত হয়ে নতুন শব্দ হচ্ছে সেক্ষেত্রে দুঃখী মানে প্রথম যে শব্দটা আছে তার দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে যাচ্ছে। যেমন দুঃখী যোগ নি, দুঃখিনী। ঠিক একই রূপ হচ্ছে বিজয়ী যোগ নি, আমরা এটা কি পাচ্ছি বিজয়িনী, মানে ই এর সাথে বিজয় ই, এখানে দীর্ঘ ইটা আমরা হ্রস্ব ইকার, পরবর্তীতে আমরা সেটা হ্রস্ব ইকার হয়ে যাচ্ছে।
আর আমরা জানি যে হ্রস্ব ই, দীর্ঘ ই এগুলা যদিও লেখার ক্ষেত্রে আলাদা বর্ণ, কিন্তু যখন আমরা এগুলা লিখি তখন এই ক্ষেত্রে কিন্তু উচ্চারণটা একই হচ্ছে। তো সেক্ষেত্রে বানানের নিয়মের ক্ষেত্রে যেখানে একেবারে দীর্ঘ ই না বসালে নয়, ওখানে দীর্ঘ ইটা রেখেছে, বিশেষ করে হচ্ছে যেটা আমরা তৎসম শব্দের ক্ষেত্রে দেখব। কিন্তু অন্য অতৎসম বা অন্যান্য শব্দের ক্ষেত্রে আর দীর্ঘ ইটা বসানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু উচ্চারণটা একই। বাংলা বানানের নিয়মের উপরে তোমাদের আজকের দ্বিতীয় ক্লাসের আলোচনা এতটুকুই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের পরবর্তী ক্লাসে আরও নিয়ম নিয়ে কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।